বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, আশা করি আপনারা আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ রেজা মজুমদার, প্রভাষক, এনিম্যান হোমিওপ্যাথি মেডিকেল কলেজ, কুমিল্লা। আমরা ইতোমধ্যে তৃতীয় বর্ষের রোগবিদ্যা বিষয়ে ব্লাড সম্বন্ধে জেনেছি। এখন আমরা আলোচনা করব রোগবিদ্যা বিষয়ের জীবাণুমুক্তকরণ পদ্ধতি নিয়ে। আমরা যখন কোনো পেশেন্টকে দেখতে যাব বা পেশেন্টকে যখন আমরা চিকিৎসা করতে যাব, এই ক্ষেত্রে এই অংশটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি জীবাণুমুক্তকরণ করতে না জানি, তাহলে পেশেন্ট ক্ষতিগ্রস্ত হবে এবং তার দ্বারা আমরাও ক্ষতিগ্রস্ত হতে পারি। আমাদের জানতে হবে এখন জীবাণু কি। জীবাণু হচ্ছে একটি অতি ক্ষুদ্র এককোষী অথবা বহুকোষী জীব, যাদের খালি চোখে দেখা যায় না, কিন্তু কেবলমাত্র অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে আমরা তা দেখতে পাই। এই ক্ষুদ্রতি ক্ষুদ্র জীবগুলোকে জীবাণু বলে থাকে। এই জীবাণুগুলো বিভিন্ন প্রকারের হয়ে থাকে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ব্যাকটেরিয়া, ছত্রাক, প্রোটোজোয়া, শৈবাল এবং মাইকোপ্লাজমা ইত্যাদি। এই সকল জীবাণুগুলো যেহেতু খালি চোখে দেখা যায় না, সেহেতু আমরা এর দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। তাই আমরা জীবাণুমুক্তকরণ পদ্ধতিগুলো যদি জানি, আমরা এর থেকে মুক্তি পেতে পারি। আবার সকল জীবাণুই শরীরের জন্য ক্ষতিকর না বা প্রাণীদেহের জন্য ক্ষতিকর নয়, কিন্তু কোনটা ক্ষতিকর আর কোনটা ক্ষতিকর নয় তাও আমাদের জানতে হবে। আর জেনেও আমাদের প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে থাকতে হবে। আমরা জানি বর্তমানে নোভেল করোনা ভাইরাসের কারণে পুরো বিশ্বেই অনেক আতঙ্কগ্রস্ত। এই নোভেল করোনা ভাইরাসটিও খালি চোখে দেখা যায় না, তাই আমরা এর থেকে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে থাকি। যেমন মাস্ক পরে থাকি, হাতে গ্লাভস পরে থাকি, প্রয়োজন মতো পিপিই পরি। তারপরে আসা যাওয়ার ক্ষেত্রে বা বিভিন্ন খাওয়া দাওয়ার আগে পরে আমরা স্যানিটাইজেশন করে থাকি। তো এইভাবে আমরা প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো গ্রহণ করি। ঠিক একইভাবে জীবাণুমুক্তকরণের বেশ কিছু পদ্ধতি আছে। আসলে আমরা এই জীবাণুমুক্তকরণ পদ্ধতি সম্বন্ধে জানি। জীবাণুমুক্তকরণ পদ্ধতি মানে হচ্ছে রোগ জীবাণুকে ভালোভাবে ধ্বংস করা। এটাকে স্টেরিলাইজেশন বলা হয়, ইংরেজিতে বলা হয় স্টেরিলাইজেশন। আর এটি বিশেষ করে হাসপাতালের অপারেশনের ক্ষেত্রে বা রোগী পরীক্ষার ক্ষেত্রে এবং সার্জিক্যাল যেই ইনস্ট্রুমেন্ট আছে এগুলোর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। অন্যথায় রোগী এবং ডাক্তার দুজনেই ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থেকে যায়। স্টেরিলাইজেশনের পদ্ধতিগুলোর মধ্যে উল্লেখযোগ্য দুটি পদ্ধতি হচ্ছে ফিজিক্যাল মেথড এবং কেমিক্যাল মেথড, অর্থাৎ ভৌতিক পদ্ধতি এবং রাসায়নিক পদ্ধতি। আজ আমরা আলোচনা করব ভৌতিক পদ্ধতি সম্বন্ধে। ভৌতিক পদ্ধতিগুলো বলতে বোঝায় ফিজিক্যাল, যেটা আমরা দেখতে পাই বা
যেটা বিভিন্ন পদ্ধতির মাধ্যমে করা হয়ে থাকে। ফিজিক্যাল মেথডের মধ্যে ১ নাম্বার হচ্ছে উত্তাপ বা হিট। তাপের মাধ্যমে যেই ইনস্ট্রুমেন্টগুলোকে জীবাণুমুক্তকরণ করা হয় তাকে উত্তাপ বা হিট মেথড বলা হয়ে থাকে। ২ নাম্বার হচ্ছে রেডিয়েশন বা রোশনি। আমরা জানি আল্ট্রাভায়োলেট রশ্মির মাধ্যমে বিভিন্ন জীবাণু ধ্বংস হয়, তাই ওই আল্ট্রাভায়োলেট রশ্মির মাধ্যমে অনেক জীবাণু ধ্বংস করা যায়। এটাকে রেডিয়েশন মেথড বলা হয়ে থাকে। ৩ নাম্বার হচ্ছে ফিল্টারেশন বা ফিল্টার ছাঁকনি পদ্ধতির মাধ্যমে আমরা জীবাণু ধ্বংস করতে পারি। ল্যাবরেটরিতে জীবাণু ধ্বংস করার জন্য যে পদ্ধতিগুলো, এর মধ্যে বাই হিট বা উত্তাপের গুরুত্ব খুবই বেশি। হিট বা উত্তাপকে আবার দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ময়েস্ট আর একটা হচ্ছে ড্রাই হিট। ময়েস্ট হিট আর হচ্ছে ড্রাই হিট। ময়েস্ট বলতে আর্দ্র উত্তাপ, যেটা সামান্য জলীয় বাষ্প থাকে, আর ড্রাই বলতে যেটা শুকনো, যেটা আমরা সোজা কথায় চুলা বলতে পারি বা চুলার আগুন বলতে পারি বা সরাসরি আগুনের মাধ্যমে বলতে পারি। এই ময়েস্ট হিটটিকে আবার ৩ ভাগে ভাগ করা হয়েছে। ১ নাম্বার হচ্ছে বয়েলিং। এটা আমরা জানি যে গরম পানিতে সিদ্ধ করা, এটাকে বয়েলিং বলা হয়ে থাকে। অধিকাংশ বয়েলিংয়ের মাধ্যমে ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস এইসব জাতীয় জীবাণুগুলো ধ্বংস হয়ে থাকে। এর টেম্পারেচারটা 50 ডিগ্রি সেলসিয়াস থেকে 70 আপ টু 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে। এই 50 ডিগ্রি সেলসিয়াস থেকে 100 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আমাদের অনেক ব্যাকটেরিয়া, ভাইরাস এবং ফাঙ্গাস বা ছত্রাক জাতীয় যেই জীবাণুগুলো থাকে এগুলা নষ্ট হয়ে যায় বা স্টেরিলাইজেশন হয়ে যায়। যেমন সুই, কাজের পূর্বে সুই, সুতা, তারপর হচ্ছে এই সার্জিক্যাল ইনস্ট্রুমেন্টগুলো, এগুলো আমরা এই বয়েলিংয়ের মাধ্যমেও স্টেরিলাইজেশন করতে পারি। এই স্টেরিলাইজেশনের নিয়ম হচ্ছে 50 থেকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 10 থেকে 15 মিনিট এটাকে সিদ্ধ করতে হবে। তারপরে হচ্ছে বাষ্পচাপের মাধ্যমে রেখে এই বিশুদ্ধকরণ বা জীবাণুমুক্তকরণ, এটাকে অটোক্লেভ বলা হয়ে থাকে। অটোক্লেভটা হচ্ছে যেটা আমরা ভাপ বলে থাকি, এর দ্বারা বিভিন্ন ধরনের কাপড়কে, যেমন আমরা সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট ব্যবহারের পরে সাপোজ আমার হাত কেটে গেল বা পা কেটে গেল, ওই ক্ষেত্রে আমরা যখন সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট সুই, সুতা ব্যবহার করে থাকি বা ক্যাটগার্ড ব্যবহার করে থাকি, তারপরে আমরা যেই সার্জিক্যাল গজ ব্যবহার করি, ওই ক্ষেত্রে এই সার্জিক্যাল গজ জীবাণুমুক্তকরণ করা যেতে পারে অটোক্লেভের মাধ্যমে। অটোক্লেভের যে পদ্ধতিটা, এটা হচ্ছে 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 30 মিনিট রাখতে হবে। এই ক্ষেত্রে যখন ফুটন্ত পানি থেকে যে বাষ্প বের হবে তা আমার ওই গজকে বা ওই কাপড়কে স্টেরিলাইজেশন করে ফেলবে। এটা বিশেষ করে খুব বেশি কাজে দেয় আমাদের এই অপারেশন থিয়েটারের ক্ষেত্রে যে সকল কাপড়গুলো পরিহিত করা হয় বা ইউনিফর্ম পরা হয়, ওই ইউনিফর্মের ক্ষেত্রে এটা খুব ভালো কাজে দেয়। এটাকে অটোক্লেভিং বলা হয়ে থাকে। তারপর হচ্ছে টেম্পারেচার, হাই টেম্পারেচার। এটা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রার মাধ্যমে যে সকল ইনস্ট্রুমেন্ট স্টেরিলাইজেশন করা হয়ে থাকে। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে পাস্তুরাইজেশন। পাস্তুরাইজেশন পদ্ধতিতে এই পাস্তুরাইজেশনের মাধ্যমে আমরা খাদ্যকে স্টেরিলাইজেশন করতে পারি। যেমন দুধকে 100 ডিগ্রি সেলসিয়াসের উত্তাপে 30 মিনিট রেখে দিলে তারপরে এটি আস্তে আস্তে তাপমাত্রা কমিয়ে আনলে এর মধ্যে যে জীবাণু বা ছত্রাকগুলো থাকে তা নষ্ট হয়ে যায় বা মারা যায়। এই ক্ষেত্রে আমরা
আমার এই খাদ্যকে স্টেরিলাইজেশন করতে পারি। অন্যথায় এর মাধ্যমে আমরা যে সকল রোগ দ্বারা আক্রান্ত হতে পারি, টিবি, কলেরা, টাইফয়েড, কৃমি ইত্যাদি জীবাণু আক্রান্ত হয়ে আমরা অসুস্থ হতে পারি। তারপর হচ্ছে টিকা যেসব ইনস্ট্রুমেন্টগুলো আছে ওই ইনস্ট্রুমেন্টগুলোকে স্টেরিলাইজেশন, এটাও 100 ডিগ্রির উপরে 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তা বয়েল করলে এটিও স্টেরিলাইজেশন হয়ে যায়। আচ্ছা, আমরা এতক্ষণ আলোচনা করেছিলাম ময়েস্ট মেথড বা ময়েস্ট হিট সম্বন্ধে। এখন আমরা আলোচনা করব ড্রাই হিট অথবা শুষ্ক তাপ। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে ফ্লেমিং বা অগ্নিশিখা। সরাসরি অগ্নি উত্তাপের মাধ্যমে আমরা যে সকল ইনস্ট্রুমেন্ট স্টেরিলাইজেশন করে থাকি, এই পদ্ধতিতে চিমটি, সুচ, প্লাটিনাম লুপ ইত্যাদি ধাতব দ্রব্য অগ্নিশিখা লাল না হওয়া পর্যন্ত উত্তপ্ত করলে এটি জীবাণুমুক্তকরণ হয়ে যায়। এই ক্ষেত্রে আমরা যে সকল ইনস্ট্রুমেন্টগুলো বিশেষ করে সার্জিক্যাল ক্ষেত্রে ব্যবহার হয়, আমরা এই ফ্লেমিংয়ের মাধ্যমে জীবাণুমুক্তকরণ করতে পারি। ড্রাই হিটের আরেকটি প্রকারভেদ হচ্ছে হট এয়ার মানে শুষ্ক বাতাস। এর মাধ্যমে আমরা এই জীবাণুমুক্তকরণ করতে পারি। যেমন আমরা আমাদের নিয়মিত পরিধানের কাপড় চোপড়, আমাদের ঘরের আসবাবপত্রগুলো রোদে যে শুকিয়ে রাখি তাও কিন্তু এক প্রকার জীবাণুমুক্তকরণ করেই রাখা হয়। শুষ্ক বাতাসের সাহায্যে কোনো দ্রব্যকে জীবাণুমুক্তকরণ করতে হলে 160 ডিগ্রি সেলসিয়াস উত্তাপে উহাকে 1 ঘন্টা রাখতে হবে। এই প্রক্রিয়ায় ইঞ্জেকশনের সিরিজ, টেস্ট টিউব, শিশি, বোতল, পেপার, তুলার পেপার, ছুরি, কাঁচি ইত্যাদি জীবাণুমুক্তকরণ করা হয়ে থাকে। তিন নাম্বার হচ্ছে হট এয়ারের আরেকটা ড্রাই মেথডের আরেকটা অংশ হচ্ছে ইনফ্রারেড রশ্মি বা অতিবেগুনি রশ্মি। এটি হচ্ছে ইদানিং এই পদ্ধতিতে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে ইনফ্রারেড রশ্মির মাধ্যমে জীবাণুমুক্তকরণ করা হয়ে থাকে। আমরা এতক্ষণ আলোচনা করেছিলাম জীবাণুমুক্তকরণের প্রথম পদ্ধতি ফিজিক্যাল মেথডের প্রথম অংশ বাই হিট সম্বন্ধে। এখন আমরা আলোচনা করব ফিজিক্যাল মেথডের দ্বিতীয় অংশ বাই রেডিয়েশন অথবা রশ্মি দ্বারা যে জীবাণুমুক্তকরণ করা হয় তা সম্বন্ধে। রেডিয়েশনের প্রথম ক্লাসিফিকেশন হচ্ছে সানলাইট বা সূর্যের আলো। সূর্যের আলোর অতিবেগুনি রশ্মি জীবাণু ধ্বংসের ক্ষমতা থাকে। এর মাধ্যমে আমরা আমাদের দৈনন্দিন কাগজপত্র, আসবাবপত্র, আমাদের কাপড় চোপড়, আমাদের বেডশিট এইসব অংশগুলোকে বা এইসব বস্তুগুলোকে আমরা জীবাণুমুক্তকরণ করে থাকি। রেডিয়েশনের দ্বিতীয় ক্লাসিফিকেশন হচ্ছে আলট্রাভায়োলেট রে বা অতি বেগুনি রশ্মি। এই আলট্রাভায়োলেট রের মাধ্যমে জীবাণুমুক্তকরণ যে সকল জীবাণুমুক্তকরণ করা হয়ে থাকে তার মধ্যে উৎকৃষ্ট হচ্ছে ডিএনএ মানে ব্যাকটেরিয়া বা ভাইরাসের ডিএনএর বিভাজন বন্ধ করা, জীবাণুর দেহে প্রোটিনের চরিত্র চেঞ্জ করা, এই সকল অংশগুলোর মাধ্যমে জীবাণু ধ্বংস তার জৈবিক ক্ষমতা হারিয়ে ফেলে এবং পরবর্তীতে সে আস্তে আস্তে ধ্বংস হয়ে যায় বা ভ্যানিশ হয়ে যায়। এভাবে আমরা এটিকে জীবাণুমুক্তকরণ করতে পারি। বাই রেডিয়েশনের তৃতীয় অংশ হচ্ছে এক্স রে বা রঞ্জন রশ্মি। বর্তমানে আমরা এটি খুব বেশি ব্যবহার করতেছি। আমাদের অস্থিভঙ্গ হলে অথবা আমরা অ্যাক্সিডেন্ট করলে, ফ্র্যাকচার হলে আমরা এক্স রে করে থাকি। এর মাধ্যমে আমরা আমাদের প্রতিচ্ছবি, অস্থির প্রতিচ্ছবি পেয়ে থাকি এবং আমরা এর মাধ্যমে বুঝতে পারি যে এটি কোন অংশে কী সমস্যা হয়েছে।
কিন্তু এর একটি ক্ষতিকর প্রভাবও রয়েছে, এটি ডিএনএতে মারাত্মকভাবে পরিবর্তন করতে পারে। এই এক্স-রের মাধ্যমে আমরা জানি এক্স-রেটা কীভাবে কাজ করে। এই অতিবেগুনি রশ্মিটি আমাদের কোষের ভিতর দিয়ে পাস হয়ে যেতে পারে। তো যখন এটি চলে যায় তখন এটি প্রত্যেকটি অংশে ছিদ্র করেই চলে যায়, এত সূক্ষ্ম যে যা আমাদের শরীরের বিন্দুমাত্র পরিবর্তন আমরা বুঝতে পারি না, কিন্তু এটি ডিএনএর খুব মারাত্মকভাবে পরিবর্তন ঘটাতে পারে। তো একইভাবে এটি যেহেতু জীবাণুও একটি জীব, ওই ক্ষেত্রে তারও সে যেহেতু সূক্ষ্ম, তার ক্ষতিগ্রস্ততার পরিমাণ খুব বেশি হয়ে থাকে। আচ্ছা, আমরা এতক্ষণ আলোচনা করেছিলাম রেডিয়েশন সম্বন্ধে। এখন আমরা আলোচনা করব ফিজিক্যাল মেথডের তৃতীয় অংশ, বাই ফিল্টারেশন বা ফিল্টারের মাধ্যমে। ফিল্টারের মাধ্যমে হচ্ছে 1 থেকে 5 মাইক্রন অপেক্ষা ছোট ছিদ্রবিশিষ্ট ফিল্টারের সাহায্যে ব্যাকটেরিয়া মুক্ত তরল পদার্থ পাওয়া সম্ভব। জীবাণুমুক্তকরণের গুলোর মধ্যে যেসব ফিল্টারগুলো ব্যবহার করা হয়ে থাকে, এর মধ্যে 1 নাম্বার হচ্ছে সিনজেট ফিল্টার, বার্ক ফিল্টার, সিন্টার্ন ফিল্টার ইত্যাদি। এই সকল ফিল্টারের মাধ্যমেও জীবাণু ধ্বংস করা যেতে পারে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, আজকে এ পর্যন্তই। আমরা ইতিমধ্যে আলোচনা করেছি, যেহেতু আমরা রোগবিদ্যা সম্বন্ধে জানতে এসেছি, তাহলে রোগ সম্বন্ধে জানতে হলে রোগের প্রাদুর্ভাব কিভাবে হয় বা রোগ আমার বডিতে কিভাবে ছড়ায় তাও আমার জানতে হবে। তো এই ক্ষেত্রে জীবাণু সবচেয়ে বড় একটি ভূমিকা রাখে। তাই আমরা প্রথম অবস্থায় যদি স্যানিটাইজেশান অথবা স্টেরিলাইজেশান করে থাকি বা জীবাণুমুক্তকরণ পদ্ধতি সম্বন্ধে জানি, বুঝি এবং এটা পালন করি, তাহলে আমরা এর থেকেই মুক্তি পেতে পারি এবং শরীরকে সুস্বাস্থ্য হিসাবে রাখতে পারি। আশা করি আমার আলোচনাটি আপনারা বারবার শুনবেন। যদি কোনো বুঝতে সমস্যা হয় বা কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে আমাকে ব্যক্তিগতভাবে প্রশ্ন করে জেনে নেবেন, মোবাইলের মাধ্যমে অথবা ইমেলের মাধ্যমে, মেসেজের মাধ্যমে। তো আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।